মেঝেতে যেখানে গতরাতে বসেছিল সেখানেই একসময় ঘুমিয়ে পড়েছিল আদ্রিতা। ভোরের কমল আলো পর্দা ভেদ করে ঘরে ঢুকতেই তার নিদ্রাভঙ্গ হলো। ফ্লোর থেকে ধীরে উঠে চারদিকে তাকালো সে। তৃষ্ণার্ত দু চোখ ব্যাকুল হয়ে খুঁজে ফেলল আদ্রিসকে। কিন্তু এত ব্যাকুল অনুসন্ধানের পরও তার দেখা মিলল না। বুকের ভিতর হঠাৎ মোচড় দিয়ে উঠল। তবে কি সে খুব অন্যায় করে ফেলেছে? সে তো শুধু মায়ের সঙ্গেই গিয়েছিল। আদ্রিস কেন এমন করে কষ্ট পায় সেটুকু সে বোঝে না। হাজার ভাবনার জাল বুনতে বুনতে আদ্রিতা ওয়াশরুমে গেল। কাল রাতে আদ্রিসের চোখে কোনো রাগ ছিল না। সেখানে বাসা বেঁধেছিল এক অদ্ভুত বিষাদ। সে দৃষ্টিতে ছিল নিজেকে তুচ্ছ ভাবার নিঃশব্দ যন্ত্রণা। সেই স্মৃতি আদ্রিতাকে ভীষণভাবে ঘায়েল করলো। বুকের ভেতর যেন রক্তক্ষরণ শুরু হলো। আদ্রিসকে কখনো এমন ভাঙ্গা রূপে দেখবে এ কথা কল্পনাও করেনি সে। তার চরিত্রের সঙ্গে দুঃখ যেন মানায় না। আদ্রিতার চেনা আদ্রিস তা ছিল রাগী, তেজস্বী, দুর্বার। আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজেকে গুছিয়ে নিচে নামলো আদ্রিতা। ডাইনিং টেবিলে আজ সবাই আছে, শুধু আদ্রিস নেই। আদ্রিতাকে একা নামতে দেখে স্যার প্রশ্ন করলো, আদ্রিতা, আদ্রিস কোথায়? মায়ের পাশে চেয়ার টেনে বসে নিচু সরে বলল সে, জানি না। উত্তর শুনে উপস্থিত সকলে খানিকটা বিস্মিত হলো। মীরা তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন, কোথায় গেছে জানিস না? আদ্রিতা মাথা নত করে বলল, না আপু। মিসেস মিহু চামচে খাবার তুলে মুখে দিতে দিতে বললেন, সবাই এত অবাক হচ্ছে কেন? আদ্রিস নিশ্চয়ই বাচ্চা ছেলে নয়। মায়ের কথা শুনে স্যার আরো বিস্মিত হলো। মম, তোমার কি হয়েছে? আমার আবার কি হবে? স্যার গম্ভীর মুখে স্বরে বলল, তুমি আদ্রিতাকে কি বুঝিয়েছো জানি না, কিন্তু আদ্রিস তো সেই মানুষ যে তোমার জীবনে তখনও ছিল যখন তুমি ছিলে সামান্য এক কুড়িয়ে পাওয়া মেয়ে কারো বাড়িতে। স্যার, নিজের ছোট বোনকে এসব কিভাবে বলছো? সরি টু সে মম, কিন্তু তুমি যা করছো তা কোনোভাবেই মানতে পারছি না। স্বামী স্ত্রীর মাঝে অনেক কিছুই হয়। আদ্রিস যে ভীষণ পজেসিভ সেটা তুমি ভালো করে জানো। আদ্রিতাকে বোঝানোর বদলে উল্টো বুঝ দিয়েছো তুমি। এটা ঠিক করনি। কথাগুলো বলে স্যার খাবার শেষ না করে উঠে চলে গেল। মীরা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথে। ওদিকে ভাইয়ের কথা শুনে আদ্রিতার মন আরো ভারী হয়ে উঠল। মিসেস মিহু আর খাবার শেষ করলেন না। প্রিয়া নীরবে বসে সব শুনল, কিছুই বলল না। তার ব্রেকফাস্ট প্রায় শেষের দিকে ছিল। গ্লাসে থাকা কমলার জুসটা হাতে নিয়ে একবারে পান করে নিল সে। এরপর সে মেনশন ছেড়ে বেরিয়ে গেল। আদ্রিস রাগ করে তাকে কোথাও পাঠিয়েছিল। মীরাকে জানিয়ে সেও চলে গেল। চারপাশে তাকালো আদ্রিতা। মুহূর্তে নিজেকে তার এই খোলা ডাইনিং রুমটার মতোই নিঃসঙ্গ মনে হলো, প্রশস্ত, শূন্য, নির্জন। অনুভূতিটা হৃদয়ে আঘাত করতেই চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা নোনা জল। জিম রুমের টানা 1 ঘন্টা ধরে অনবরত শরীর চর্চা করছিল আদ্রিস। পাঞ্চিং ব্যাগে বক্সিং গ্লাভস পরা মুষ্টি দিয়ে একের পর এক আঘাত হানতে হানতে একসময় সেটি ছিঁড়ে গেল। আর ভেতরে ভরার জিনিসপত্র চারদিকে ছড়িয়ে পড়ল। আদ্রিসের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, নিচে পরনে গাঢ় রঙের ট্রাউজার। উষ্ণ শরীর বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছিল নিচের দিকে। কপালের উপর নেমে আসা ভেজা চুলগুলো হাতের ঝটকায় সরিয়ে নিল সে। তারপর টেবিলের উপর রাখা হ্যান্ড টাওয়েল তুলে শরীরের ঘাম মুছে নিল ধীর ভঙ্গিতে। এমন সময় দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। আদ্রিস ফিরে তাকালো। পেছনের দিকে একজন অপরূপা তরুণী। পরনে কালো বডি ফিটিং গাউন, চুল নিপুণভাবে বাঁধা, মুখে পরিমিত সাজ। মেয়েটি এগিয়ে এসে ঠোঁট বাঁকিয়ে বলল, কিরে, কবে এলি রাশিয়ায়? আমাকে একবার জানালিও না। আদ্রিস শান্ত গলায় উত্তর দিল, সময় পাইনি। মেয়েটি ভ্রু কুঁচকে বলল, কেন? একটা বার জানাতে সময় হলো না যে তুই এসেছিস? একটা টেক্সট করতে সর্বোচ্চ 2 সেকেন্ড লাগে আদ্রিস। মিলা ওভার রিয়াক্ট করা বন্ধ করো। কাম অন আদ্রিস,
এতটুকু জানার অধিকার আমার আছে। আদ্রিস টেবিল থেকে পানির বোতল তুলে এক নিঃশ্বাসে শেষ করে ফেললো। তারপর মিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোকে কে বললো আমি এখানে? মিলা ঠোঁটে হাসি টেনে বলল, অবশ্যই স্যার ভাই। উনি না থাকলে তোর খবর পাওয়া অমাবস্যার রাতে চাঁদ খোঁজার মতো কঠিন। যখন জানিস তখন খুঁজিস কেন? তুই বড্ড বেশি বকিস। আদ্রিস পানির বোতলটা ফের টেবিলে রেখে মিলার দিকে ফিরে সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে, আমাকে বল কি হয়েছে? কিছু না, আমার একমাত্র বন্ধু তুই, আমার জন্য একটু ভাব। আদ্রিস নির্বিকার স্বরে বলল, আমার অফিস আছে, ইউ ক্যান গো নাও। আমিও যাব তোর সঙ্গে, স্যার ভাইয়ের সঙ্গে দেখা করব। তোর গাড়ি আছে, তুই চলে যা। মিলা বিরক্ত হয়ে বলল, আদ্রিস তুই এত রুড কেন? আদ্রিস ফিরে তাকাতেই তার তীক্ষ্ণ দৃষ্টিতে মিলা থমকে গেল। বিড়বিড় করে বলল, যাচ্ছি আমি, ফাকিং রুডেস। মিলা বেরিয়ে গেল মেনশন ছেড়ে। আদ্রিস নিজের কক্ষ গিয়ে শাওয়ার নিতে ঢুকলো। দীর্ঘ সময় ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে থাকার পর বাইরে এলো সে। আজ মেনশনটা ভীষণ নীরব লাগছিল। আগেও সে এমন নীরবতার মধ্যে সময় কাটিয়েছে, কিন্তু সেই নীরবতা আর আজকের নীরবতার মাঝে ছিল আকাশ পাতাল তফাৎ। ভাবনাগুলোর মাথায় ঘুরতে ঘুরতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল গুছিয়ে নিল সে। তারপর টাই পরে গাড়ির চাবি হাতে নিল। অবশেষে সব শেষে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অফিসে পৌঁছে আদ্রিস দেখে তার কেবিনে রেভেন, সায়ের এবং মিলা তিনজন বসে। আদ্রিস ভেতরে এগিয়ে গিয়ে রেভেনকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, হোয়ার ইজ প্রিয়া? ও ভার্সিটিতে যাবে বলল, তাই ভার্সিটিতে দিয়ে এসেছি। ওকে। আদ্রিস গিয়ে নিজের চেয়ারে বসলো। স্যার তাকিয়ে আছে আদ্রিসের দিকে। মিলার সামনে পারিবারিক কথাবার্তা শুরুও করতে পারছে না। মিলা উঠে দাঁড়ায়, প্রিয়াও এসেছে, এটাও জানাসনি আমাকে? কেন? আদ্রিস ল্যাপটপের দিকে স্থির দৃষ্টি করে উত্তর দেয়, তোকে বলার প্রয়োজন কি? দেখেছো ছায়ের ভাই, এত রুড মানুষের সাথে কি কিছু হওয়া সম্ভব? রিল্যাক্স মিলা, তুমি তো জানো ওকে। আচ্ছা, আমি আজ সন্ধ্যা 7টায় একটা পার্টি রেখেছি আমার বাড়িতে, তোমাদের সবাইকে আসতে হবে। কারোর কোনো উত্তর দেওয়ার আগেই আদ্রিস বলে ওঠে, সময় পাবো না আমি। মিলা বিরক্ত হয়ে আদ্রিসের দিকে চাই। তোরই সমস্যা সব সময়। বাকিরা গেলে যাবে, আমি কোথাও যাব না। সায়ের ভাই, প্লিজ আদ্রিসকে বোঝাও। আমি বোঝালে কি শুনবে নাকি? আদ্রিস, প্লিজ না করিস না, প্রিয়াকে নিয়ে আসিস। আর ভাইয়া, বাড়িতে আন্টি আর কে কে আছে সবাইকে নিয়ে আসবেন, ট্রাই করব। প্লিজ ভাইয়া, বাবা স্পেশালি আপনাদের ইনভাইট করেছে। ওকে মিস্টার পার্ককে আমার সালাম দিও। ওকে ভাইয়া। আদ্রিস, রেভেন, প্লিজ না করিস না, চলে আসিস। কথাগুলো শেষ করে মিলা বেরিয়ে যায় কেবিন থেকে। আদ্রিস তখনও নিজের কাজে ব্যস্ত। স্যার কোনো কথা উঠাতে যাবে তার আগেই স্যারের অ্যাসিস্ট্যান্ট এসে বলে ওর মিটিং আছে। স্যার বেরিয়ে যায় আদ্রিসকে কিছু না বলেই। লারা আর টোটো দুজনের টোটোর অফিস কেবিনে বসে আছে। লারা টোটোর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছে। টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করতে করতে বলল, ইউ আর টু মাচ মিস্টার টোটো। টোটো নিজের প্যান্টের চেইন লাগাতে লাগাতে বলে, ইউ ট্রু ডার্লিং। লাইক সিরিয়াসলি? আমি কি করলাম? তুমি বারবার আমাকে হর্নি ফিল করাও। আমি কি এতটাই সেক্সি? মেবি তুমি আমার সামনে সবসময় এমনটা সেজে থাকো। উফ, তোমার সঙ্গে কথায় পার যাবে না। তাহলে কথা বাড়িও না। এখন কি করবেন? কী বিষয়ে? আদ্রিতা? আদ্রিতাকে আর কিছুদিন সময় দিব। পাখির ডানা ছাড়িয়েছি, জালে আটকা পাখির দানা ছাড়িয়েছি, জালে আটকা পড়তে সময় দাও। এরপর শুরু হবে আসল খেলা। আর সায়ের, ওর ব্যবস্থাও করছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, আম ওয়েটিং। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। টাটা।